আমি কিছু চাই না, আমি আমার পিতৃ পরিচয় চাই। বাবা মায়ের দেয়া নাম রুবিনা। আপনার মায়ের নাম কি ছিল? জুবেদা খাতুন। বাবার নাম? গোলাম রাব্বানি। দাদা? হারুন আর রশিদ। আলম হলো আমার বাবার ভাই। তার মানে আপনার চাচা? চাচা। আমার বাবার বাড়ি দক্ষিণ কমলাপুর কবরস্থানের পাশে। ওইখান থেকে জায়গা বিক্রি করে উনি বরপা চলে গেছে, চিটাগাং রোডের ওদিকে। বরপা? হ্যাঁ। মার একটা বান্ধবী আছে, নাম মমতাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমি কিবরিয়া। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন আপন ঠিকানা SOCA স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ব্যানারে। মজার বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে তথা সারা বিশ্বে এখন দুটো AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে ChatGPT আর একটা হচ্ছে ডিপসিক। আমার এই ভিডিওর মাধ্যমে যারা জানলেন আজকে প্রথম বিশেষ করে AI এর কথা, তাদেরকে আমি বলবো এটা দুটোই ইনস্টল করে নেওয়ার জন্য জীবনটা অনেক সহজ হয়ে যাবে, বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, বিভিন্ন প্রশ্নের জবাব পাবা সেখানে। তো AI নির্ভর পৃথিবী, এটা যে কত র্যাপিডলি চেঞ্জ হবে আগামী 2 থেকে 5 বছরে, এবং জিওমেট্রিক্যাল হারে চেঞ্জ হবে। মানে জিওমেট্রিক ব্যাপারটা নিশ্চয়ই অনেকেই বোঝেন। 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128। সো এই গতিতে আপনি বেশ কয়েকবার কাউন্ট করার পরে কিন্তু আর কাউন্ট করতে পারবেন না, এত দ্রুত গতিতে চেঞ্জ হবে পৃথিবী। সো আমরা সেই পৃথিবীর দিকে ধাবমান হচ্ছি। কথাগুলো বলছিলাম এই কারণে যে সেখানে আমি সার্চ করছিলাম যে হোয়াট ইজ সকা। সকা মানে ও সকাকে চেনে কিনা। মানে অনেকেই তো সকা বুঝে না, শুধু RG কিবরিয়াকে চেনে। সকা আমার প্রতিষ্ঠান, সেটা অনেকেই জানে না। তো আমি দেখলাম ChatGPT চেনে কিনা বা ডিপসিক চেনে কিনা। ডিপসিক খুব একটা ভালো ইনফরমেশন দিতে পারে নাই। তো সকা বিডি লিখলে তারপরে ChatGPT আমাকে কিছু ইনফরমেশন দিল, হুইচ ইজ রাইট, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সম্পর্কে। তো আসলে আমি চাই যে আমার প্রতিষ্ঠানটাকে মানুষ চিনুক আমার বাইরে, কিন্তু এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ আমার যে পরিচয় দাঁড়িয়েছে 18 বছরে, সেটা আমার প্রতিষ্ঠানকে ভাবে সামনেও নিয়ে আসিনি, যে কারণে পরিচয় করানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনারা জানেন যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের যা করছি আমরা, এই RG কিবরিয়া থেকে শুরু করে আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ, লাইভ, এবং আমাদের আরেকটা নতুন অনুষ্ঠান ওয়ান, যেটার পপুলারিটি বলেন বা পরিচিতি বলেন খুবই সামান্য। আমরা একেবারে শুরু করেছি, মাস 2 হয়নি বলতে গেলে, আমরা মাস 2 থেকে 3 হবে। এবং এই অনুষ্ঠানটার যে ক্যারিকেচার, সেটা বুঝে উঠতে আর আপনাদের 1 থেকে 2 বছর সময় লাগবে। সো আমরা সেখানে চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য, এবং খুঁজে পাওয়া খুব মুশকিল, শুধুমাত্র ইউটিউব কেন্দ্রিক। আপনি যদি খুঁজে পেতে চান, ওয়ান স্পেস সকা দিয়ে সার্চ করলে আপনি চ্যানেলটা পাবেন। তো আমরা খুব একটা প্রমোশনও করছি না চ্যানেলটার। তো এই সকার ব্যানারে আমরা আপন ঠিকানা করেছি প্রায় 750-র কাছাকাছি বেসিক ভিডিও আমি বলবো, এবং বেসিক আমি বলবো না 750, বিকজ আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানার বেসিক মিলিয়ে 750-র কাছাকাছি হবে, তারও বেশি হবে। তো এখানে প্রায় 450-র কাছাকাছি ছেলে মেয়ে তাদের পরিবারে ফিরে গেছে। তো আজকে যে বোনটি এসছে, সে তার পরিবার খুঁজতে এসছে। এবং আজকে আমি শুরুতে যে কথাটি বলতে চেয়েছিলাম, বলতে গিয়ে একটু অন্যদিকে চলে গিয়েছি। সেটা হলো যে আজকে মোট 6 জনের রেকর্ডিং ছিল, কিন্তু 2 জন এসছেন, আরেকজন অন দ্য ওয়ে, এখনও এসে পৌঁছাননি, তিনি কক্সবাজার থেকে আসছেন, বাকি 3 জন আসেননি। তো আমরা আসলে যতটা বেশি আন্তরিক, অনেক সময় আমাদেরকে দর্শকরা প্রশ্ন করেন যে আপনারা আসলে আন্তরিকতার সাথে সবাইকে ডিল করেন কিনা। আমরা এমনও হয়েছে যে মোটিভেশন দিয়ে এখানে নিয়ে আসি যে ভাই আপনি আসেন, আসলে পাবেন। অনেকেই সে আগ্রহটুকু দেখান না, কেন দেখান না আমরা ঠিক জানি না, ভেতরে গেলে হয়তো বা খুঁজে বের করা সম্ভব হবে। সো আজকে যিনি এসছেন তার সঙ্গে আমরা কথা বলবো, এবং আপনারা যদি কেউ পরিবার খুঁজতে চান বা আপনার পরিচিত কাউকে খুঁজে দিতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার বাবা মায়ের দেয়া নাম কি? আমার বাবা মায়ের দেয়া নাম রুবিনা। নাম চেঞ্জ হয়নি? না। আচ্ছা, আপনার মায়ের নাম কি ছিল? জুবেদা খাতুন। বাবার নাম? গোলাম রাব্বানি। দাদা? হারুন আর রশিদ। বাবার চাচাতো ভাইয়ের নাম কি? আলম। আলম। উনি আমার আপন চাচা না, চাচা তো চাচা, সেটা আমি চাচাতো জানি ভাই না। বলেছেন এখানে, আলম তাহলে কে? আলম হলো আমার বাবার ভাই। আপনার বাবার ভাই? হ্যাঁ। তার মানে আপনার চাচা? চাচা। এখানে বলেছেন বাবার ঠিকানা কি? কি ঠিকানাটা বলেন তো একটু। আমার বাবার বাড়ি দক্ষিণ কমলাপুর কবরস্থানের পাশে। বরপা কি? ওইখান থেকে জায়গা বিক্রি করে উনি বরপা চলে গেছে। বরপা, জায়গাটার নাম বরপা? এটা কি ঢাকার মধ্যে? চিটাগাং রোডের ওদিকে বরপা? হ্যাঁ। মানে আপনার বাবা জায়গা বিক্রি করে ওদিকে চলে গেছে? কমলাপুরের জায়গা বিক্রি করে বরপা চলে গেছে। ওকে। কি হয়েছে বলেন তো একটু, আমরা একটু শুনি। আপনার বর্তমান বয়স দিয়েছেন আপনি 36 বছর, একবার প্রথম থেকে বলেন। আমার জন্ম 88 সনে, ওই 7ই ফেব্রুয়ারি। আমার বাবা, আমার মা, আমার বাবা দুজন পালাই গিয়ে বিয়ে করছে। আমার নানা নাই, আমার নানা গন্ডগোলের সময় মারা গেছে। আমার 2 মামা, মা খালারা 3 জন, টোটাল 5 জন, ওরা ভাই বোন। তো আমার
মা যখন পালায়া যায়, আমার মারে আমার ছোট একটা মামা আছে, ওই মামার কাছে আমি বড় হয়েছি। ওই মামা মামি আমারে বড় করছে। তখন তো মানে আমার আমার বাবা যখন যখন আমার অন্য পালায়া যায়, আমার দাদা দাদি কেউ অ্যাকসেপ্ট করে নাই আমার মারে। তো ওরা নীল ক্ষেতের ওদিকে গিয়ে রুম ভাড়া নিচ্ছে। কয়েক মাস হওয়ার পরে আমার বাবা আর আমার মার কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ করে না। তখন আমার মা কনসেপ্ট করছে আমি ওনার পেটে আসছি। একদিন আমার নানির কাছে আমার মা আসছে, আসার পরে আমার নানি অনেক রাগারাগি মানে অনেক বকাবদ্ধ করছে, কেন আসছি এখন, কেন আসছো। পরে আমার মামা আমার মা রাগ করে মানে ওনার বাসা চলে যেতেছিল। আমার ছোট মামা তার পিছে পিছে গিয়ে সেই বাসা চিনে আসছে। আশেপাশের বাসার ভাড়াটিয়ারা বলছে যে আপনার বোন জামাই ওনার কোনো খোঁজ খবর নেয় না, কোনো ভরণ পোষণ দেয় না, উনি খুব কষ্ট করে, আমরা এক প্লেট ভাত দিলে উনি খাইতে পারে, তা নয়তো না, এরকম আর কি। পরে আমার মামা গিয়া নিয়ে আসছে আমার মারে। নিয়ে আসার পরে তারপর থেকে আমি এই যে মামার কাছেই বড় হয়েছি। তো আমার বয়স যখন, তার মধ্যে একটা কথা আছে, আমার মার একটা বান্ধবী আছে নাম মমতাজ, উনি ডিটেলস জানতো আমার মার সম্পর্কে। ওনার বাবা মারে আমার বাবা ধর্ম মা ধর্ম বাবা ডাকছে, আমার মার বান্ধবীর বাবা মা ওনাদের। তো পরে শেষে আমার মারে যখন আমার মামা নিয়ে আসলো, আমি জন্মাইলাম। আমার বয়স যখন 7 বছর, আমরা মুগদাতে থাকি, মুগদা বাড়িতে থাকি। তখন আমার বয়স যখন 7 বছর, ওই যে আমার বাবা যে ধর্ম মা ডাকছে আমার মার বান্ধবীর মারে, উনি একদিন, আমি খেলা করতেছিলাম কিন্তু আমার কথাগুলো মনে আছে, উনি একদিন এসে আমাকে বলতেছে কি চল তোর এক জায়গায় নিয়ে যাই। তো আমি ওনারে বললাম কি কোথায় যাব। তো বললো কি চল নিয়ে যাই। আমি কি মা রে বলে আসি, কয় না তোর মারে বললে যাইতে দিবে না। পরে না বলেই নিয়ে গেল। আমি গিয়ে দেখি বাড়িটা হলো কেমন, চারো সাইড বেড়া, উপরে টিন এরকম। তো আমার যে রুমে নিয়ে গেছে ওই রুমে অনেকগুলা টিভি, আমার বাবা বসে বসে টিভি ঠিক করতেছিল, আমার এতটুকু মনে আছে। তখনও তো জানেন না উনি আপনার বাবা? না, আমি জানি না। তো কি করেছে উনি নিয়ে গিয়ে? উনি যখন গিয়ে আমারে বলছে যে রুবি, মানে আমার ওই দাদি আমারে সংক্ষেপে রুবি বলে ডাকতো। আচ্ছা। তো আমারে বললো কি রুবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বাবা অনেক ক্ষিপ্ত হয়ে উঠছে, ওরে কেন নিয়ে আসছো, আমার যন্ত্রণা বাড়াইতে নিয়ে আসছো, তোমাদের না বলছি ওদের সাথে আমার আর কোনো যোগাযোগ আমি রাখতে চাই না, ওরে কেন আনলা। অনেক বকা দিচ্ছে আমার দাদিরে, ওই যে ধর্ম দাদিটারে। তো তখনও আমি জানি না যিনি আমার বাবা হয়। তো উনি অনেক মানে চিৎকার চেঁচামেচিতে আমি আমার দাদিরে বললাম কি দাদি চলো চলে যাই। তো উনি কি হয় আমি তখনও প্রশ্ন করি নাই যে কি হয়। তো আমার দাদি আমাকে নিয়ে আসতে আসতে বলল কি তুই জানোস উনি তোর কি হয়। তা আমি বললাম কি না আমি জানি না। তোমার কেন এত বকা দিল, আমি ওনার প্রশ্ন করছি, তোমার অনেক বকা দিচ্ছে, কেন দিচ্ছে। উনি তোর বাবা হয়। তো উনি যখন বলছে তা আমি বললাম কি তাহলে আমার নিয়ে যাওয়া তো বকা দিল কেন, উনি যদি আমার বাবাই হবে তাহলে বকা দিল কেন। কয় কি তোর বাবা তোদের সাথে সম্পর্ক রাখতে চায় না। তো ওনার আর আমি কিছু, তখন তো ছোট, এত তো কথা। তো তার 2 দিন পরে উনি খুঁজতে খুঁজতে আমার ওই দাদির কাছ থেকে ঠিকানা নিয়ে খুঁজতে খুঁজতে উনি গেছে। 2 দিন পরে গিয়া দেখে সে একই জায়গায় আমি খেলতেছিলাম, আমাকে ডাক দিচ্ছে, আমি গেছি। কয় তুমি জানো আমি তোমার কি হই। তো আমি বললাম হ্যাঁ জানি। কয় আমি যে তোমার দাদির এতগুলো বকা দিছি, আমি যে তোমাকে কিছু বলি নাই, তুমি জিজ্ঞাসা করলা না কেন বলি নাই। তো আমি বললাম না। তো বললো কি যে এখানে কোথায় থাকো। তা আমি বাসা দেখাই দিছি। বললো কি তুমি আমার সাথে চলো। আমি কই কি কোথায় যাব, আমার বাড়িতে যাবা। তা আমি বললাম কি যে না আমার মা শুনলে অনেক রাগ করবে, আমি আমার মারে রেখে যাইতে পারবো না। আমারে বললো কি এভাবে জীবনটারে নষ্ট করে দিও না। তো ওনারে শুধু বলার ভিতর এতটুকু কথা বলছি, যদি আমার জীবনের চিন্তা করতা তাহলে আমারে খুঁজে নিতা। বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 7 বছর। এগুলো বোঝেন আপনি এই সময়টাতে? অবশ্য 7 বছর বয়সে অনেকে ম্যাচুরিটি হয়, ওর অনেকে এতটা ম্যাচুর হয়ও না। আমরা অনেক কষ্ট করছি, কষ্ট মানুষকে অনেক ম্যাচুর করে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হইলো এই, আমি আমার জীবনে খাবারে অনেক কষ্ট করছি,
আমার মামা বাড়িতে তখন তো মামা বিয়ে করছে। আমার মামা বাড়িতে গিয়া যদি মামি আদর করতো, তারপরেও একটু কিছু থাইকা যায় আর কি। ওনাদের বাড়িতে গিয়া যদি উনি খাবার দিছে তাহলে আমরা খাইতে পারছি, তা নয়তো না। তো ওনার এই কথাগুলো বলার উদ্দেশ্য হইলো এই যে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়া মানুষ এক থাল ভাত দিছে, তারপরে গিয়া ভাত খাইছি। তাহলে তুমি যদি সেই চিন্তাই করতা যে আমার মেয়ের ভবিষ্যৎ, তাহলে তো তুমি আমারে খুঁজে নিতা, আমার মার এইভাবে ফালায় তুমি চলে যেত না। আপনার মা তখন কোথায়? আমার মা বাসাতে। ওকে, আপনার মামাদের সাথে থাকে? হ্যাঁ, মামার সাথে আর কি। জি। আমি আর আমার মার এই কথা বলি নাই যে আমার সাথে দেখা করতে আসছিল বা আমি দেখা করতে গেছিলাম, এগুলো আমি বলিনি। তো সপ্তাহখানিক পরে আমি নিজে থেকে আমার মারে জিজ্ঞাসা করলাম আমার বাবার নাম কি। তা আমার মা আমার প্রশ্ন করলো কি, হঠাৎ কেন তুমি আমার এই কথা জিজ্ঞাসা করলা? আমি না, আমার কেন যেন জানতে ইচ্ছা হইলো আমার বাবার নাম কি। তো বললো কি, গোলাম রাব্বানি। আমার দাদার নাম কি, হারুন আর রশিদ। আমার আর কে কে আছে? তা আমার মা, আমি জানি না, মানে সেটা এখন আমার কাছে মনে হয় যে আমার মা হয়তো একটু ভয় পাইছে যে আমি আমার বাবার কাছে চলে যাই কিনা। আমার মার জীবনে তো আমি ছাড়া কেউ ছিল না, সেটা চিন্তা করে আর বাদবাকি কথা কেন বলে নেই আমি জানি না। শুধু বলার ভিতর বলছে তোমার 3টা ফুপু আছে, আমার দাদা হইল গিয়া পাকিস্তানি, আমার দাদা বিহারি। তো 3 ফুপুরেই পাকিস্তান বিয়ে দিছে, ওরা ওইখানেই সেটেল। শুধু এতটুকুই জানি, এছাড়া আর কিছু জানি না। তারপরে আর আমি কিছু বলতে পারি না, এতটুকুই বলতে পারি। তারপর কি হলো? তারপর মা আমাকে ওই যে বান্ধবীর মা, সেই বান্ধবীরে ডাকাইছে। তো বলল যে আমার মেয়ে আজকে এগুলো প্রশ্ন করতেছে, তোমরা কি কিছু জানো? তো বান্ধবী বলছে, মমতাজ ফুপু আর কি বলছে, হ্যাঁ তোমার মেয়েরে নিয়ে গেছিল ওর বাবার কাছে, তখন ওর বাবা এগুলা বলছে। আমি এখানে আসার উদ্দেশ্য হইলো এই, আমার বাবার এখন কি আছে না আছে, আগে যা ছিল সেটা আমি যতটুকু দেখছি, এখন কি আছে না আছে আমি জানি না। আমি কিছু চাই না, আমি আমার পিতৃ পরিচয় চাই। প্রত্যেকটা মানুষের আমি আরেকটু কথা রয়ে গেছে, আমার যখন 8-9 বছর 10 বছরের কাছাকাছি, তখন আমার মামারা আবার আমার মারে বিয়ে দেয়। বিয়ে দিয়ে দেয়? হ্যাঁ, বিয়ে দেয়। দিলে পরে ওনার কাছে আমি বড় হই। আমার যাবতীয় যত কাগজপত্র, আইডি, এগুলো সব এখন ওনার নামেই। বাবা হিসাবে ওনারে, কিন্তু আমি ওনারে বাবা বলে ডাকি না, মামা বলে ডাকি। বরাবরই ওনারে আমি মামা মামা বলতাম, মামা বলেই ডাকি। আমি কখনো বাবা ডাকতে পারিনি। আমার খুব ইচ্ছা করে যে আমি একটু বলি যে বাবা। আমার মা মারা গেছে আজকে 4 বছর, ফেব্রুয়ারি মাসের 11 তারিখে মারা গেছে। আমি জানি না আমার বাবা বাইচা আছে কিনা। আমি তো আমার বাবার সাথে কথা বলতে চাই। আমার বাবার কাছে আমার শুধু 2টা কথা জানার বাকি, আমি কেন এত অবহেলিত হব? আমাদের তো অনেক কিছু ছিল। কিন্তু আপনি কখনো আপনার মাকে বলেন নাই যে তুমি আমার বাবাকে খুঁজে দাও, বা আপনার মায়ের বান্ধবীকে? আমার মায়ের বান্ধবী আমাদের পাশাপাশি থাকে, আমরা মুগদা মান্ডার মধ্যে থাকি। আমার বাবা প্রায় বছর 2 আগে নাকি ওনাদের কাছে আসছিল, আইসা একটা ঠিকানা দিয়ে বলে গেছে। হায়াত ময়তার কথা তো বলা যায় না, কে কখন মারা যায়। বছর 3-4 আগে আসছিল আর কি। আমার শরীরের কন্ডিশনও তেমন ভালো না, যদি কখনো আমার মেয়ের সাথে দেখা হয় তাহলে এই ঠিকানাটা ওরে দিবা আর বলবা আমার সাথে একটু দেখা করতে। কিন্তু আমি ওনাদের কাছে যখন যাই এই কথা নিয়ে, তখন ওনারা বললো কি সে ঠিকানাটা ওনারা হারায় ফেলছে আর ওনাদের সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ করে নেই, ওনারা ঠিকানাটা আমাকে দেয় নাই। আমি আসার সময়ও আমার ওই যে ফুপু, ওই ওনার হাজব্যান্ডের সাথে আমার দেখা হয়েছে। তো আমি বললাম যে ফুপা,
এমন এমন, আমি তো এখন এখানে যাইতেছি, আপনারা যদি ঠিকানাটা জানেন আমাকে একটু বলেন। তো বললো কি না, ঠিকানাটা হারিয়ে গেছে, আমরা জানি না। মন্তব্য করতে চাই না কোনো কিছু, এরকম ঘটনা আপন ঠিকানায় প্রথম নয়। সন্তান দুজনের সম্মতিতেই পৃথিবীতে আসে এবং দুজনেরই দায়িত্বের জায়গা আছে, ঠিক আছে? আমাদের সমাজ একটা শাশ্বত চিরায়ত রূপ দিয়েছে। মা মানেই অসাধারণ কোনো কিছু। ডেফিনেটলি মার কথা বারবার এসছে, আমাদের ধর্মীয় গ্রন্থে এসছে। বাবা মানেই হচ্ছে বিশাল দায়িত্ব, বাবাকে যে কোনোভাবেই হোক সে দায়িত্ব পালন করতে হবে। এই যে সামাজিক চরিত্রায়ন, সেই চরিত্রায়ন গড়পড়তা ঠিকই আছে, কিন্তু প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ ইউনিক। কেউ খুব ভালো বাবা, কেউ খুব জঘন্য বাবা, কেউ খুব ভালো মা, কেউ খুব একেবারে ওই রকম যেগুলো বলা যায় না মুখে। এবং এটা কোনো একটা সিচুয়েশনে আপনি যখন একজন মানুষকে, একজন মাকে, একজন বাবাকে যখন দাঁড় করাবেন এই সামাজিক চরিত্রায়নের সামনাসামনি, অনেক সময় অনেক কিছু মেলাতে পারবেন না, এটাই সত্য। আমি ভদ্রলোককে কোনো দোষ দিতে চাই না, তবে ভদ্রলোক বাবা হিসেবে ওনার যে মেমোরিটা উনি ওনাকে দিয়ে গেছেন, আমি ওনাকে হয়তো প্রশ্ন করতে পারতাম যে এই স্মৃতি নিয়ে আপনি আপনার বাবার সামনে কেন দাঁড়াবেন। তারপরেও উনি হয়তো ওনার জায়গাটা থেকে অনেক কথা আছে যেগুলো হয়তো আজকের অনুষ্ঠানে বলতে পারেননি, উনি বাবাকে খুঁজছেন। আর যখন উনি এই ওনার মায়ের বান্ধবীর বাসায় এসেছিলেন, তখন চাইলে উনি ওনার মেয়েকে রিচ করতে পারতেন, ওনার সামনাসামনি যেতে পারতেন। যেভাবেই হোক ওনার মায়ের বান্ধবীর কাছ থেকে ওনার মেয়ের ঠিকানা নিয়ে ওনার মেয়ের বাড়িতে যেতে পারতেন। ততদিনে তো আপনার বিয়ে শাদী হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু আমার ওই ফুপু, আমরা কোথায় থাকতাম সেটা আমার ফুপু জানতো। সো আপনার সাথে তো যোগাযোগ করতে পারতো চাইলে আপনার বাবা, হ্যাঁ। কেন করেনি জানি না। সেটাই তো। এখন কথা হলো যে ঠিক আছে, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সন্তান তো আপনাদের, সন্তান তো দুই জায়গা থেকেই। এবং এই জায়গাগুলো কোনোভাবেই না আসলে যুক্তি দিয়ে বোঝানো যায় না, এটা একটা অদ্ভুত কমপ্লেক্স একটা জায়গা। এবং এই আপন ঠিকানায় যেমন এরকম ঘটনা ঘটেছে, নিজের আপন সন্তানকে বাস স্টেশনে ফেলে বাবা চলে গেছে। আপনাদের সেই ঘটনার কথা মনে আছে কিনা? এবং সেই বাবাকে না দেখে সে মাকে মানতে পারছিল না, মা এসছে নেওয়ার জন্য। কিন্তু আমি শুধু বারবার চিন্তা করছিলাম যে এই ঘটনা সত্য কিনা। পরবর্তী বাবা স্বীকারও করে যে হ্যাঁ এটা সত্য ঘটনা। ওই এপিসোডটা আমরা প্রচার করেছি, দেখেছেন আপনারা নিশ্চয়ই। বাবা এসছে আমাদের এখানে, সৎ সাহস নিয়ে এসছে, এবং কেন করেছেন এই ঘটনা সে কোনো অ্যান্সার দিতে পারে নাই। আপনার মেয়েকে কেন ফালায় রেখে গেছিলেন? ছোটো মেয়েটাকে নিয়ে গেছিলো, বড় মেয়েটাকে সে ফালায় রেখে গেছিলো। সেই মেয়ে ঘুরে ফিরে আবার সে বাবার দিকে তাকিয়ে আছে, এক ঝলকে বাবার দিকে তাকিয়েছিল। বাবা নিচের দিকে ফ্লোরে তাকিয়ে আছে, মেয়ের দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, এবং বাবাকে আমি দেখাই নাই। তো এই হলো বিষয় আর কি। পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে যেগুলো আসলে যুক্তিতর্ক দিয়ে বিচার করা খুব মুশকিল। যুক্তির একটা মারাত্মক সীমাবদ্ধতা আছে, সেটাকে আপনারা নিশ্চয়ই জানেন। সেটা হচ্ছে যখন আমি কোনো জিনিস যুক্তিতে সত্য কিংবা মিথ্যা কিংবা যুক্তিতে বিচার করতে যাব, তখন ওই যুক্তিটা আমার বড় হয়ে ওঠা, আমার জ্ঞান, আমার জানাশোনা, আমার একাডেমিক জ্ঞান, ওই সমস্ত নলেজের উপর নির্ভরশীল। অর্থাৎ আমি যতটুকু জানি সেটার উপর নির্ভরশীল। আমি যদি না জানি তাহলে সেই যুক্তি শতভাগ সঠিক হলেও অনেক সময় আমার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে যুক্তির সীমাবদ্ধতা প্রত্যেকটা ব্যক্তি বিশেষে, বুঝতে পেরেছেন? সো ওই জায়গা থেকে আমি ওই লোককে কীভাবে এক্সপ্লেন করব, ওই লোক কোন সিচুয়েশনে এটা করেছে সেটা তো আমি জানি না, এবং এক্সপ্লেন করা যায় না, শুধু অনুভূতি দিয়ে বোঝা যায়। সেটাও তাও আমার জীবনের অভিজ্ঞতার জায়গা থেকে। এই ভিডিওটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করবেন, সেটা তার নিজ জীবনের অভিজ্ঞতার জায়গা থেকে, ঠিক আছে? এটা হচ্ছে সীমাবদ্ধতা আর কি। কোনো মানুষই তার সিচুয়েশনের জায়গায় উঠতে না। আমার আসলে খুব খারাপ লাগছে ওনার জন্য এই কারণে যে বাবা চাইলেও মেয়েটাকে দেখার জন্য বারবার আসতে পারতো, ভোগ করতে পারতো, পরিচয় দিয়ে রাখতে পারতো। এবং আপনার মা আপনাকে কেন সারা বছর জীবনে কখনো বলে নাই যে তোমার বাবা কেন এরকম করলো? কি বলেছে বাবার সম্পর্কে আপনাকে? উনি আমাকে কখনো কিছু বলেনি, শুধু বলার ভিতরে এতটুকু কথা বলছে যে আমার বাবা, উনি কন্টিনিউ ড্রিঙ্ক করতো, উনি কখনোই স্বাভাবিক থাকতো না। ওনার সাথে বিভিন্ন ধরনের মানে মেয়েদের সাথে রিলেশন, শুধু বলার ভিতরে এতটুকু বলছিল। তো এইগুলো কেন আপনাকে বলছে? দরকার কি? জানি না এগুলো কেন বলছে। আর আমি জিজ্ঞাসা করার পরে কথাগুলো বলছে। এতে কি আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা কমছে এগুলো জানার পরে, মায়ের কাছ থেকে? আমার বাবার সাথে আমার কখনোই দেখা করতে ইচ্ছা হইতো না এগুলো শোনার পরে। বা আমার বাবার প্রতি আমার একটাই ক্ষোভ যে আমি এখন যে অবস্থাটায় আছি বা আগে যে অবস্থাটায় ছিলাম, আমার তো এমন থাকার কথা ছিল না।
মার দোষ না বাবার দোষ সেটা ওনাদের মধ্যে তো ওনারা ইয়া করে নিতে পারতো, তাহলে আমি কেন এরকম ভাবে বড় হব? ম্যাক্সিমাম ব্রোকেন ফ্যামিলির সন্তানদের একটাই প্রশ্ন আসলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বাবাকে খুঁজতে চাই, যদি বেঁচে থাকেন উনি তার সন্তানের সামনে আসুক, যেহেতু সন্তান এসছে তার বাবাকে খোঁজার জন্য, দেখার জন্য। আমার মনে হয় এটা একটা জীবনের চরম মোক্ষম সুযোগ, বাবা হয়ে তার সন্তানের সামনে দাঁড়ানোর। যদি আপনারা এই লোকটিকে চেনেন, আপনারা তাকে পোক করতে পারেন, আমাদের ভিডিওর নিচে এসে কমেন্টস করতে পারেন, নিঃসন্দেহে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা চেষ্টা করি, দেখা যাক আপনার ভাগ্যে কি আছে। আর কিছু বলবেন? না, তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।